চট্টগ্রামের এনায়েত বাজারের মালিপাড়া বস্তির আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পুড়ে গেছে 20টি ঘর। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, কিভাবে কখন আগুনটি লাগলো এ বিষয়ে কিছু জানা গেছে কিনা এবং আগুনের ব্যাপকতাটা কতটুকু ছিল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এখন মালিপাড়া বস্তির মুখে আছি এবং আজকে সকাল 5:30টার দিকে মূলত এই আগুনের সূত্রপাত হয় এবং অত্যন্ত ঘিঞ্জি একটি এলাকা। আপনি দেখতেই পাচ্ছেন রেলওয়ে কোয়ার্টারের পাশে এই ঘরগুলো অবস্থিত এবং খুব অল্প জায়গার মধ্যে প্রচুর মানুষ এখানে বসবাস করে। কাঁচা আধা পাকা বা সেমি পাকা ঘর এখানে রয়েছে। তো এখনো পর্যন্ত আসলে এখানে স্থানীয়রা যেটি ধারণা করছেন বা যেটি বলছেন যে যেহেতু খুব ভোরে আগুনটি লেগেছে, প্রকৃতভাবে কি কারণে আসলে আগুনটি লেগেছে সেটি অনেকের কাছে স্পষ্ট না। তবে প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যে এখানে কোনো পূজার ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং পাশাপাশি পরবর্তীতে আগুন যখন আসলে ভোরবেলা প্রায় সবাই ঘুমেই ছিল, তখনই আসলে আগুনটি ব্যাপক আকার ধারণ করে এবং খুব অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এবং যেহেতু আসলে খুবই শুকনো মৌসুম এবং এই মৌসুমে আসলে চারপাশে বেশ শুকনো থাকে এবং এখানে এর কারণে আসলে আগুন নেভানো এবং এখানে যেহেতু পরবর্তীতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে কাজে যোগ দেয়। তো ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে আশেপাশে পানির যে উৎস সেটির যথেষ্ট সংকট ছিল এবং খুব ঘিঞ্জি জায়গা হওয়াতে তাদের গাড়ি বা এগুলো মুভ করাটাও একটু কঠিন ব্যাপার ছিল এবং এই কারণে আসলে আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। তো প্রাথমিকভাবে আমরা যেটি দেখছি যে অন্তত 30টির মতো কাঁচা ঘর এখানে বা সেমি পাকা ঘর এখানে এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা মূলত ভোরবেলা অনেকেই আসলে এখান থেকে জিনিসপত্র সরানোর কাজটি করতে পারেনি, কারণ ঘুম থেকে উঠে আবার প্রায় সবাই ঘুমেই ছিল। সেই অবস্থায় আসলে নিজের মালামাল এবং জীবন রক্ষাটাই করা তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। তো এখন আসলে মোট ক্ষয়ক্ষতির কি পরিমাণ সেটি এখনো ফায়ার সার্ভিস এখনো তাদের হিসেবটা শেষ করতে পারেনি। হয়তো কিছু পরে আমরা হয়তো জানতে পারবো যে আসলে মোট আসলে কেমন ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। অনুপম, যাদের বাড়িঘর পুড়ে গেছে তারা এখন একেবারে যারা ক্ষতিগ্রস্ত তারা এখন কিভাবে আছে, তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে কিনা আরেকটু বিস্তারিত জানাবেন এ বিষয়ে। দেখুন আসলে আগুনটা লেগেছে বা নিভেছে ঘন্টাখানেক হলো, এখনো আসলে ধ্বংসস্তূপের ভেতরে তাদের যারা মানে এখানে এই ক্ষতির শিকার হয়েছেন তারা এখানে ধ্বংসস্তূপের ভিতরে তারা চেষ্টা করছেন নিজেদের সর্বশেষ কি আছে বা সেটি খুঁজে বের করার এবং আসলে তাদের এই মুহূর্তে আসলে করণীয় কি তারা নিজেরাও বুঝে উঠতে পারছে না। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা ওইরকম কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে কারো কোনো উপস্থিতি আমরা দেখছি না। তবে আসলে বোঝাও যাচ্ছে না যে আসলে এই ক্ষতি তারা কিভাবে পুষিয়ে উঠবেন। স্বাভাবিকভাবেই এদের যেহেতু মাথা গোঁজার ঠাঁই এই মুহূর্তে নেই, তাদের খোলা আকাশের নিচেই এখন দিনাতিপাত করতে হবে এবং দেখতেই পাচ্ছেন একেবারে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের টিন চালা যা আছে, আসবাবপত্র যা আছে, সবই আসলে এখানে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই প্রেক্ষাপটে এই অসহায় মানুষগুলোর কি হবে সেটি আসলে এখন একটি বড় প্রশ্ন এবং তাদের আশ্রয় অনেকেরই আসলে ঘরে যেহেতু সবকিছু পুড়ে গেছে, মানে শেষ সম্বল বলতে আর কিছু নেই এবং এই প্রেক্ষাপটে আসলে এখনো পর্যন্ত সরকারি বা কারো কর্তৃপক্ষ কেউ আসেনি যে তাদেরকে, বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কাউকে দেখছি না। তো যেহেতু এই আগুন তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে, তারা আবার কিভাবে ঘুরে দাঁড়াবে সে বিষয়টি আসলে তারা নিজেরাও জানেন না। অনুপম শীল, চট্টগ্রামে আমরা প্রায় দেখি যে বিভিন্ন রকমের দুর্যোগ হয়, পাহাড় ধস থেকে শুরু করে অগ্নিকাণ্ড থেকে শুরু করে আরো বিভিন্ন রকম কার্যক্রম। সেই ক্ষেত্রে আসলে ঊর্ধ্বতন পর্যায় থেকে কোনো বিশেষ প্রস্তুতি বা কোনো সতর্কতা নির্দেশনা এই টাইপের কোনো কিছু পাওয়া গেছে কিনা বা সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে কিনা? আসলে এই মৌসুমটা আসলে অর্থাৎ শুষ্ক মৌসুমে আমরা দেখেছি যে প্রতি বছরই ছোট বড় বিভিন্ন এই ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটছে এবং সেটি সামাল দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনেকগুলো আমরা সুপারিশ বিভিন্ন সময়ে দেখেছি,
কিন্তু বাস্তবতা হচ্ছে সে সমস্ত সুপারিশ বাস্তবায়নে খুব একটা অগ্রগতি আমরা দেখিনি। প্রথমত একটি যে বিল্ডিং কোডগুলো মেনে আসলে এই ঘরগুলো চট্টগ্রামে যে ভবনগুলো বানানোর একটি নিয়ম আছে, আমরা দেখি যে এটি শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ। অর্থাৎ বিল্ডিং কোড যে মানুষজন মেনে ঘর বাড়ি তৈরি করা, সেটি খুব একটা শুধুমাত্র লাইসেন্স নেওয়ার জন্য বা অনুমতি নেওয়ার জন্য সিডিএর যে ধরনের দরকার সেটুকুই হয়। আর এর বাইরে যে সমস্ত নিম্নবিত্ত মানুষের বসবাসের করা জায়গা, আপনি এখানেই একটু খেয়াল করলে দেখবেন খুব ছোট্ট একটি জায়গার মধ্যে, এখানে এটি মূলত রেলের কোয়ার্টার বা আবাসিক এলাকা, এবং এখানে মূল যে কোয়ার্টারগুলো আছে তার বাইরে অনেকগুলো ছোট ছোট খালি ঘরের জায়গার মধ্যে অনেকগুলো ছোট ছোট ঘর তৈরি করে আসলে নিম্নবিত্ত মানুষরা থাকেন, স্বল্প আয়ের মানুষরা থাকেন। তো এই সমস্ত জায়গায় যেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার সুযোগ নেই, ফায়ার সার্ভিসকে অনেক দূরে গাড়ি রেখে তারপর আসলে এই এলাকাগুলোতে এই ধরনের দুর্ঘটনায় কাজ করতে হয়। এবং এর বাইরে এখানে আশেপাশে যে ফায়ারের কোনো কোথাও আগুন লাগলে যে সাথে সাথে পানি ছিটানো হবে সেরকম পানির বা জলাধার নেই। আর আমরা দেখেছি যে গত কয়েক বছর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা এবং চট্টগ্রাম এলাকায় চট্টগ্রাম ওয়াসার যে পানির লাইন বসানোর সময় পুরো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ওয়াটার হাইড্রেন্ট বসানো হয়েছিল, কিন্তু এই ওয়াটার হাইড্রেন্টগুলো এখনো চালু করা যায়নি। কারণ এই ওয়াটার হাইড্রেন্টের যে চাপে পানি সরবরাহ করার কথা বা থাকতে হবে সেটি আসলে ওয়াসার পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি। তাই আসলে এই ওয়াটার হাইড্রেন্টগুলো অর্থাৎ অনেকটাই অকেজো পড়ে আছে। কোথাও আগুন লাগলে সেটি আসলে মানে সেখানে যে এই আগুন ওয়াটার হাইড্রেন্টের সহযোগিতা নিয়ে সেই আগুন নেভানো যাবে সেই সুযোগও নেই। তো সবকিছু মিলিয়ে আসলে এর বাইরে আমরা বিভিন্ন বিপণী বিতানগুলো মার্কেটগুলোতে যেটা দেখি যে সেখানেও আসলে খুব একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। গত কিছুদিন আগে আমরা দেখেছি যে রিয়াজউদ্দিন বাজারে এই ধরনের আগুনে ক্ষয়ক্ষতির পাশাপাশি একজন মারাও গিয়েছিল। তো আমরা শুধু রিয়াজউদ্দিন বাজারের কথা যদি চিন্তা করি, এত একটা ছোট্ট জায়গার মধ্যে এতগুলো মার্কেট পাশাপাশি একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে, হাঁটার জায়গা, অর্থাৎ মানে ওখানে গেলে অনেকটা সাফোকেশন তৈরি হয়, দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থার মধ্যে দিয়েই কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে বাজার করছে, সেখান থেকে কেনাকাটা করছে, এবং আমরা বিশেষ করে দেখছি যে বিভিন্ন উৎসবের মৌসুমগুলোতে কিন্তু সে সমস্ত জায়গায় মানুষ যাচ্ছে। আমরা এই রমজানের ঈদের আগে অর্থাৎ রমজানের সময় আমরা দেখেছি যে টেরিবাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খুবই সংকীর্ণ জায়গায়, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে তাদের কাছে যেখানে আগুন লাগে সেখানে পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ, অর্থাৎ এত সংকীর্ণ জায়গায় আগুন লেগেছিল। তো এই সমস্ত বিষয় দেখাশোনা করার জন্য যে নগর কর্তৃপক্ষ, বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল সেটি আসলে খুব একটা নেওয়া সম্ভব হয়নি এবং বা নেওয়া হচ্ছে না। আমরা আগেই বলেছি যে শুধুমাত্র সার্টিফিকেশন অথবা নিয়ম পালনের জন্য যে ধরনের বা অনুমতি পাওয়ার জন্য যতটুকু নেওয়া যায় বা এবং সেটিও বিভিন্ন সময় ভায়োলেট করা হয় এই নিয়ম কানুনগুলো, অর্থাৎ বিল্ডিং কোডের ক্ষেত্রে একটি ভবনের আশেপাশে যে পরিমাণ জায়গা রাখার বিষয়, জলাধার থাকা বা নিচে রিজার্ভ ট্যাঙ্ক থাকা পানির, এই বিষয়গুলো আসলে কোনোভাবেই আমরা খুব একটা আমরা দেখি না আসলে। তো এই পরিস্থিতিতেই আসলে চট্টগ্রাম চলছে, এবং যখনই এরকম কোনো একটি দুর্ঘটনা ঘটে, আজকের দুর্ঘটনাটি তুলনামূলক ছোট, কিন্তু আমরা দেখেছি যে এর চেয়ে বড় বড় দুর্ঘটনা যখনই ঘটে তখনই এই বিষয়গুলো নিয়ে সামান্য আলোচনা তৈরি হয়, কয়েকদিন এই ব্যাপারটা নিয়ে আলোচনা থাকে, সরব পরিস্থিতি থাকে, এরপরে কিন্তু আবার আগের অবস্থা। অর্থাৎ যারা এই বিষয়গুলো প্রতিনিয়ত মনিটরিং করার কথা তারা কিন্তু অনেকটা কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন, অর্থাৎ তাদের ঘুম ভাঙাবে কে সেই কর্তৃপক্ষকে আসলে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের এনায়েত বাজারের মালিপাড়া বস্তির আগুনের ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।